এই তাজা তাজা সবজি, তাজা সবজি 5 টাকা, 5 টাকা ফুলকপি, ফুলকপি 5 টাকা। 10 টাকা সস্তা যাচ্ছে দিদি, সস্তা যাচ্ছে। একদিন একটা ঘটনা, একটা সময়, জীবনের অনেক কিছু পরিবর্তন হয়। আর যখন অনেক কিছু বদলে যায়, অনেক জীবনও বদলে যায়। আর সব থেকে বড় দুঃখের কথা, যদি কেউ একজন অন্যায় করে, সবাইকে সেটা ভুক্তভোগী হতে হয়, আর সেটা সারা জীবনের জন্য। আর যাকে ভুগতে হয় সে আসলে জানতেই পারে না যে ঘটনাটা কি ঘটেছিল। আমার ঘটনাটা দিশা আপনাদের বলবে যে কিভাবে আমার জীবনটা পাল্টে গেল, আর আমি এই ব্যাপারে কিছুই জানতাম না। আরে রানী, চলো নিজে দুধটা খেয়ে নাও। আমি খেলছি। খেলবে পরে, আগে তুমি দুধটা খাও, বিস্কুটগুলো খেয়ে নাও। চলো তাড়াতাড়ি খেয়ে নাও। আরে মা দাও, আমি করে দিচ্ছি। আরে কাজ না করলে শরীরে জং ধরে যাবে, তুই বরং বাজারটা করে নিয়ে আয়। ঠিক আছে মা, যাচ্ছি আমি। আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা এখন বন্ধ আছে। দিশার ফোন তো এখনো সুইচ অফ বলছে। হ্যাঁ, কন্টিনিউ ফোন কর না। দিশা কখনো নিজের ফোন সুইচ অফ করে না। ঠিক আছে মা। দিশা যাচ্ছিলটা কোথায়? আর বেরোনোর সময় কিছু বলেনি? না, ও শুধু এটাই বলেছিল যে ও 7টার মধ্যে ফিরে চলে আসবে। আর শিল্পার সঙ্গে কথা বলেছো? হ্যাঁ, সবার আগে ওকেই ফোন করেছিলাম অরবিন্দ। না কাকিমা, দিশা তো আজকে অফিস আসেনি, ও তো আজকে অফ নিয়েছিল, তাই না? শিল্পা, আজ তুমি সারাদিন অফিসে ছিলে? হ্যাঁ কাকিমা, আমি প্রত্যেক দিনের মতো সন্ধ্যে 6:30টাতেই বেরিয়েছি অফিস থেকে। তখনও তো দিশা অফিসে আসেনি। শিল্পা, একটা কথা বলি, তোমার মনে হয় যে ও 6:30টার পরে অফিস যেতে পারে কোনো কাজে? কাকিমা, আমি একবার ল্যান্ডলাইনে ট্রাই করছি, কিন্তু একদম চান্সেস নেই। ও তো আজকে অফ নিয়েছিল, তাই না? হ্যাঁ ঠিক আছে, তুমি শোনো নেহা, তুমি শান্ত হও, আর মাকেও বলো যেন ব্যস্ত না হন। আমি এক্ষুনি আসছি, ঠিক আছে? দাঁড়া বাবা, যাবার কোনো দরকার নেই। মা যেতে তো হবেই। সব ছোটখাটো ব্যাপারে তোকেই ডাকে কেন? মা 11:30 বেজে গেছে, দিশার 7টার মধ্যে বাড়ি ফেরার কথা, আর ওর ফোনটাও অফ। ও কিন্তু ফোন অফ করে না। মা এটা কোনো ছোটখাটো ব্যাপার নয় যে তুমি। দাঁড়া, ওদের বাড়ির সব ব্যাপারকে তোর মাথা ব্যথা বানাস না, যাস না। ওদের এখন আমাকে দরকার, আর আমাকে যেতে হবে। দিশার ফোন পেয়েছো? না, ওর ফোনটা তো এখনো বন্ধ বলছে। আর রানী? ভেতরে ঘুমোচ্ছে ও। মা দিশা তো কিছু বলে গেছে যাওয়ার সময়। কিচ্ছু বলেনি ও, কিন্তু দিশা আজ ছুটি নিয়েছে। মা 7টা বাজবে আসতে আসতে। কিন্তু কোথায় যাচ্ছিস তুই? কিছু দরকার আছে। কিন্তু তুই তো আজ ছুটি নিয়েছিস না? আসছি। 7টার সময় আসবে বলেছিল, এখন তো 7:15, 7:30 বাজতে চললো। আর দিশা কখনো ফোন বন্ধ রাখে না। মা পুলিশকে খবর দিই বরং। পঁচিশ বছরের মেয়ে, পার্টনারশিপে ইন্টেরিয়র ডিজাইনারের ফার্ম চালায়, হতে পারে নিজের কোনো কাজের জন্য রয়ে গেছে। না স্যার, দিশা কোথাও গেলে সবসময় কাউকে না কাউকে বলে যেত। আর যদি অফিসের কাজে যেত তাহলে তো ওর পার্টনার শিল্পা সেটা জানতো।
কিন্তু ও তো বললো কিছু জানে না। স্যার দিশা টাইমের ব্যাপারে ভীষণ পাংচুয়াল। 7টায় ফিরবে যদি বলে তাহলে ও 7টাতেই ফিরবে, আর না হলে ফোন করে দেবে। আর দিশা তো এমনিতে নিজের ফোন অফও করে না। আচ্ছা, দিশার কোনো ফটো আছে আপনার কাছে? এই নিন স্যার। আচ্ছা, এরকম কোনো কথা আছে বা এরকম কোনো বাধ্যতা যেটার জন্য দিশা বাড়ি ছেড়ে চলে গেছে? না স্যার, দিশা কখনো এরকম কিছু করতে পারে না। আর একবার ফোন কর। মা, এই তো আমি 5 মিনিট আগেই তো ফোন করেছিলাম। প্রতি 2 মিনিট পর ফোন কর। ঘুরে এলি? পুলিশে কমপ্লেন করতে হলো। পুলিশের ঝামেলায় তোর পড়া উচিত হয়নি অরবিন্দ, তাও আবার ওদের জন্য। স্যার, দিশার ফোন রেকর্ড চলে এসেছে। এই লাস্ট লোকেশন বাক্সলি শো করছে। কাল সন্ধ্যেবেলা 6:45 নাগাদ ওর ফোন বন্ধ হয়ে গেছিল। তুমি যে এই নাম্বারটায় মার্কিং করেছো, এই নাম্বারটা কি দিশার কথা হয়েছিল 4টের সময়? ইয়েস স্যার। কাল সারাদিন দিশা শুধু এই নাম্বারেই কথা বলেছে। আমি চেষ্টা করেছিলাম কিন্তু বন্ধ বলছে। 444567 এই নাম্বারটা ডিটেলস বার করো। আমি ততক্ষণ দিশার বোন নেহার থেকে খোঁজ নিচ্ছি যে ওর কি দিশার সঙ্গে কোনো কন্ট্যাক্ট হয়েছে। না স্যার, এখনো পর্যন্ত তো আমি কিছুই ওর ব্যাপারে জানতে পারিনি। 444567 শুধু এই একটা নাম্বারের সঙ্গে দিশার ফোনে কথা হয়েছিল কালকে 4টের সময়। নেহা দেবী, আপনি কি এটা বলতে পারেন? কোনো আইডিয়া আছে আপনার নাম্বারটা কার হতে পারে? দিশাকে এই নাম্বারের যে ইউজার তার সঙ্গে দেখা করতে গিয়েছিল? না স্যার, আমি তো জানি না স্যার, ও তো কিছু বলেই যায়নি আমাদের। আন্টি, এখন আমাদের শুধু একটাই সাইটে কাজ চলছে, আর যদিও ওখানে ভিজিট করতে যেত তো আমাকে নিশ্চয়ই বলতো। কিন্তু ও কার সাথে দেখা করতে গিয়েছিল শিল্পা? আন্টি, আমি সত্যিই জানি না। যদি আমি জানতাম তাহলে থোড়েই চুপ করে থাকতাম। দিশা এর আগে কখনো এসব কিচ্ছু করতো না। রাজু, হ্যাঁ? সাহানা ফ্যামিলির একটা শিরডির জন্য গাড়ি চাই 3টের সময়। ঠিক আছে দাদা, আমি পৌঁছে দেবো। হ্যাঁ। বাড়ি গিয়ে না মোবাইলটা এবার আমি লুকিয়ে রেখে দেবো, ঠিক আছে? যদি তুমি না রাখো আমি রেখে দেব। আমার লেসনগুলো তো কমপ্লিট করতে হবে। আচ্ছা, দুষ্টুমি খালি। দিশার ফোনটা তাহলে সুইচ অফ হয়েছিল 6:45 নাগাদ, আর ওই জায়গাটা আপনার বাড়ির থেকে 15 মিনিটের দূরত্বে। আমি ওর আগের লোকেশনটাও ম্যাপিং করে দেখলাম, মনে হচ্ছে ও বাড়ির দিকেই আসছিল। তাহলে ও মাঝ রাস্তা থেকে কোথায় চলে গেল? এখনো বাড়ি ফিরলো না কেন? হয়তো অন্য কোথাও গেছে। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন ও কোথায় যেতে পারে? আমি তো জানি না স্যার। স্যার, 5টা থেকে 6:30 পর্যন্ত দিশার ফোন লোকেশন ছিল বীরকুম হালকার গার্ডেন। তারপর এই গার্ডেন থেকে বাক্সলির দিকে লোকেশন মুভ হয় 6:45 মিনিটে। আর 6:45 ওর ফোন সুইচ অফ হয়। স্যার, বীর কুম্বলকার গার্ডেন, ওখানে কি কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল? ও তো বাড়িতে কাউকে কিছু বলেনি। আর লাস্ট ওর কথা তো মায়ের সাথেই হয়েছিল। পঁচিশ বছরের একটা স্মার্ট ইন্টেরিয়ার ডিজাইনার, নিজের ফার্ম আছে, পার্টনারশিপে। আচ্ছা, ওর কোনো প্রেমিক, কোনো লাভার, মানে বয়ফ্রেন্ড? আগে না। নেই নাকি জানেন না? জানি না স্যার, দিশা কখনো আমাকে এই ব্যাপারে কিছু বলেনি। কিন্তু কাল দিশা কারোর সঙ্গে ফোনে কথা বলেছে এই নম্বরে 444567 আমরা খোঁজ নিচ্ছি এই নম্বরটা কার। আর তার আগে একটা দরকারি কথা, এমন কি কোনো ব্যাপার আছে যেটা আপনারা বলেননি কিন্তু আমার জানা দরকার? স্যার, আমরা তো আপনার কাছ থেকে কিছুই লুকোচ্ছি না। আমি তো শুধু এটাই জানি যে দিশা আমাদের না বলে কখনো কোথাও যেত না। কিন্তু কালকে ছিল, আপনার মা ওকে জিজ্ঞেস করেছিল যে ও কোথায় যাচ্ছে, কিন্তু দিশা জবাব দেয়নি। প্রশ্নের উত্তর না দেওয়াটাই কি তাহলে দিশার স্বভাব? যদি তাই হয় তাহলে কেন? আমি ঠিক বলতে পারবো না স্যার। পুলিশের ওখানে কি বললো? যে নম্বরের সঙ্গে দিশার লাস্ট কথা হয়েছিল না, সেই নম্বরের মালিককে খুঁজছেন ওনারা। মা, আচ্ছা এটা কি হতে পারে যে দিশা ওর সঙ্গে? তবুও আমাদের কিন্তু পুলিশকে বলা উচিত।
কাউকে কিচ্ছু বলার দরকার নেই। দিশা এরকম করতেই পারে না। হ্যাঁ মা। কাজকর্ম ছেড়ে আবার ওদের পিছনে গিয়ে পড়ে আছিস। মা এরা সমস্যায় পড়েছে আর আমাকে এখানে থাকতে হবে। তাতে তোর মার অসুবিধে হচ্ছে তা নিয়ে চিন্তা নেই তোর? মা এটা নিয়ে আমরা সন্ধ্যাবেলা কথা বলি, এখন আমি রাখছি ফোনটা। যে জিনিসের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই তা নিয়ে অত ভাবার দরকার নেই। আর এই কথাটা আমাদের তিনজনকে অবশ্যই বুঝে নিতে হবে। হাই। হ্যালো। ট্রিপল 4567 এই নম্বরটা কোনো আকরাম শেখের দেখছি। আর এই নাম্বারটা দিশার ফোনে কনস্ট্যান্ট দেখা যাচ্ছে। স্যার মনে হচ্ছে লাভ স্টোরিটা অনেক দিন ধরে চলছে, কালই হয়েছে এমনটা নয়। কিন্তু হতে পারে সেই লাভ স্টোরিতে কাল কোনো টুইস্ট ছিল, তৃতীয় কেউ, অথবা কোনো অন্য ব্যাপার। নানান অ্যাঙ্গেল হতে পারে এই ব্যাপারে। স্যার এরকম না হয় যে আমরা পরে জানতে পারি যে গল্প অন্য কিছু ছিল, এই গল্পটাই অন্য কারোর ছিল। এই মুহূর্তে আমাদের প্রথম চ্যাপ্টার দিশা ভারদ্বাজ, যে নিখোঁজ। আর এই ফ্যামিলির সবাই প্রশ্ন করলে জানি না বলে ছেড়ে দিচ্ছে, কিন্তু এই নেহা আর অরবিন্দ ওদের দেখে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে সেটা পরে দেখব। প্রথমে দেখতে হবে এই আকরামটা কে। এই গল্পের নায়ক, খলনায়ক নাকি সহায়ক? অফকোর্স ম্যাডাম, আমি চিনি। আকরাম তো আমাদেরই ইলেকট্রিশিয়ান। যেখানে যেখানে আমরা ইন্টেরিয়ার্সের কাজ করি, বলতে পারেন মোটামুটি সবকটা জায়গাতেই আকরাম আমাদের সাথে কাজ করে। খুব ভালো কাজ করে ও। আর দিশার নিখোঁজ হওয়ার ক্ষেত্রেও আকরামের হাত রয়েছে। মানে? দিশা আর আকরামের মধ্যে প্রেম চলছে, তাই না? ম্যাডাম আপনি এটা কি বলছেন? দিশা তো আমাকে এই ব্যাপারে একটা কথাও কিছু বলেনি। শিল্পা, এই দিশার ফ্যামিলিতে ওর রিলেশনশিপের বিরুদ্ধে কারা ছিল? যখন আমি এই সম্পর্কটার ব্যাপারে জানি না, তো বাড়িতে কে মেনে নিয়েছে কে মেনে নেয়নি সেটা কি করে জানবো? হ্যাঁ বলুন। আকরামকে ডাকুন। আকরাম তো বাড়িতে নেই। কবে থেকে নেই? স্যার ও জামাতে গেছে, আজকে সকালেই গেছে। কোথায় হচ্ছে জামাত? সেটা তো জানি না, তবে প্রত্যেক 6 মাসে ও একবার জামাতে যায়। কিন্তু বলে যায় না যে ও কোথায় যাচ্ছে। আকরামের কথা আপনি এভাবে জিজ্ঞেস করছেন কেন? কিছু হয়েছে কি? কাল সন্ধ্যাবেলা দিশা ভারদ্বাজ নামে একটি মেয়ে নিখোঁজ হয়েছে। দিশা? দিশা গায়েব? আপনারা কি করেছিলেন দিশাকে? স্যার আকরাম আর দিশা একে অপরকে ভালোবাসে। হ্যাঁ। আর দিশা তো অনেকবার আমাদের বাড়িতে এসেছে। তো দিশা কাল সন্ধ্যাবেলা এখানে এসেছিল? না, কাল তো আসেনি। তো আকরাম গেছিল ওর সঙ্গে দেখা করতে? সেটা হতেই পারে, ওরা দুজনে তো প্রায় রোজই দেখা করে। কিন্তু স্যার দিশা এভাবে গায়েব হলো কি করে? একটু পরিষ্কার করে বলুন না। ব্যাপারটা এখনো পরিষ্কারই নয়, তারপর তো পরিষ্কার করে বলবো। আপাতত আমরা এটুকুই জানি। এর থেকে বেশি আর জানবেই বা কি করে, যখন যারা অনেক কিছু জানে বা পুরো ব্যাপারটাই জানে তারা কিছু বলছে না। আমি এই কারণে আপনাদের বলিনি যে আমার দিশা আর আকরামের সঙ্গে আপনারা যা মনে করছেন সেরকম কিছুই নেই। প্রভাদেবী, আপনি এখনো সত্যি কথা বলছেন না। আকরাম আর দিশার অ্যাফেয়ার কিন্তু বেশ জোরদার লেভেলেই চলেছিল, অন্ততকাল বিকেল অবধি তো চলেই ছিল। প্রথমে আমরাও এই সম্পর্কের বিরোধী ছিলাম। আকরাম যেহেতু আমাদের একমাত্র ছেলে, তাই আমরা মেনে নিলাম যে দিশাকে আমাদের বাড়ির বউ করে নেব। এই সম্বন্ধটা নিয়ে আমাদের কোনো আপত্তি ছিল না, কিন্তু দিশার বাড়ির লোকদের ছিল। ওর মা ওকে হুমকি দিচ্ছে। ওদের রাগটা স্বাভাবিক বাবা, আর আমাদের ধর্মও তো আলাদা। রাগ তো আমাদেরও হয়েছিল যখন আমরা জানতে পারলাম তুই কোনো হিন্দু মেয়েকে ভালোবাসিস আর তাকে বিয়ে করতে চাস। হ্যাঁ হ্যাঁ, কর না তুই আকরামের সঙ্গে বিয়ে, কিন্তু আমার মৃতদেহের ওপর দিয়ে তোকে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হবে। কিন্তু এই কথাও লিখে রাখ, তুই একদিনের জন্য সুখী হতে পারবি না, একদিনের জন্য নয়। মা, এই নাটকটা করা কি খুব জরুরি? আমি ওকে খুব ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে। কিন্তু দিশা। জামাইবাবু প্লিজ, আমার জীবন আমি বুঝবো। তোর জীবন মানে? তোর জীবন আমার উপরে নির্ভর করছে।
আর এর থেকে বেশি কিচ্ছু হতে পারে না। আর তোর জীবন করে এই বাড়ির সম্মান ধুলোয় লুটিয়ে দিবি? তোকে একটা কথা বলে দিচ্ছি দিশা, তুই যদি আকরামকে বিয়ে করিস না, তবে পরের দিনই আমি আত্মহত্যা করব বলে দিলাম। এই ঘটনা তো 2 বছর ধরেই চলছে। ও তো পারলে কালকেই বিয়ে করে, কিন্তু দিশার মা আত্মহত্যা করার ভয় দেখাচ্ছে। আমরা আকরমকে বুঝিয়েছি, তারপর আকরম দিশাকেও বুঝিয়েছে যে সময়ে সব ঠিক হয়ে যাবে, সময়ের সাথে সাথে ওরাও হয়তো একটু নরম হবে। আমাদের পুরো ভরসা ছিল যে দিশার মা সম্পর্কটা মেনে নেবেন। কোনো প্রশ্নই ওঠে না মেনে নেওয়ার জন্য। উল্টে ও আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করেছে যে ও আকরামকে ভুলে যাবে। হয় দিশা মিথ্যে প্রতিজ্ঞা করেছিল, অথবা আপনি মিথ্যে বলছেন যে দিশা প্রতিজ্ঞা করেছিল। কেননা দিশা আকরামের সঙ্গে কাল সন্ধ্যাতেও দেখা করেছিল। ওরা রোজ দেখা করত, বলা যায় প্রত্যেক দিন। আমার মেয়ে কাল থেকে বাড়ি আসেনি। এরকম বয়সের একটি মেয়ে সারা রাত বাড়ির বাইরে থাকার অর্থ বোঝেন আপনি? আমাদের পরিবারের ওপর যে ঝড় বয়ে চলেছে আপনি বোঝেন? কেন একটি মেয়েকে কেন্দ্র করে এইসব বাজে আলোচনা করছেন আপনারা? আমরা বাজে আলোচনা এই জন্যই করছি যাতে আপনার মেয়েকে আমরা খুঁজে পেতে পারি। আপনার সেই মেয়েটাকে যাকে আপনি আপনার জেদ আর অহংকারের বশে হয়তো 2 বছর আগেই হারাতেন। আমি ওকে হারাইনি, ওই আকরামকে ভুলিয়ে দিয়েছিল। প্রভা দেবী আমাদের কাজ খুঁজে বার করা, কিন্তু এটা পূর্ব পরিকল্পিত হলে ব্যাপারটা অনেক দূর গড়াবে। আপনি কি বলতে চাইছেন? যে আমি আমার নিজের মেয়েকে নিখোঁজ করিয়েছি? প্রভা দেবী, আমি কিন্তু সেটা বলিনি। যা বলবে তা প্রমাণই বলবে। আমি শুধু আমার কাজটা করে যাচ্ছি, তারপর দেখা যাক আপনি যেটা বলছেন প্রমাণও সেটাই বলে কিনা, নাকি প্রমাণ অন্য কোনো গল্প বলছে। এটা ফ্যামিলি ম্যাটার মনে হচ্ছে যোগেশ। এই ফ্যামিলিটার ডিটেল বার করো। স্যার, দিশার মিসিং কমপ্লেন ওর নিজের দিদি নেহা আর ওর জামাইবাবু অরবিন্দ করেছিল। দিশার মা প্রভা দেবী কিন্তু নয়। স্যার, আমার মনে হচ্ছে প্রভা দেবী যা বলতেন তাই হতো। ওর নিজের 2 মেয়ে ওর মায়ের ইচ্ছে অনুযায়ী চলতো। হয়তো ওর মা বলেছিল পুলিশ কমপ্লেন করার জন্য। কিন্তু সত্যি এই কমপ্লেনটা কি দিশাকে খুঁজে বার করার জন্যে, নাকি এর উদ্দেশ্য অন্য? যাই হোক, প্রথমে এই আকরামকে ট্র্যাক ডাউন করা যাক। হ্যাঁ, ভালো কথা। ওর ওই প্রোগ্রামটা ঠিক কতদিনের? ওর মা বাবা 3 দিন বলেছে স্যার, আজকে গেছে। কিন্তু স্যার, তার আগেও আমরা অনেক কিছু ট্র্যাক ডাউন করতে পারি। তাহলে কাজে লেগে যাও। একটা 25 বছরের প্রফেশনাল মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে গেল, হঠাৎই। আর কেউ জানে না কি করে এটা হলো। আমাদের কাছে একটা লাভ স্টোরি আছে যেটা 2 বছর আগে শুরু হয়েছিল। যদি ওরা দুজনে পালাতে চাইতো তাহলে 2 বছর আগেই পালাতো। ব্যাপারটা কি? মুসলমান ছেলে? আরে না না, সেই ব্যাপারে তো কলোনিতে কোনোদিন কিছু শুনিনি। তাহলে কি শুনেছেন? সেটাই যেটা কলোনিতে সবাই বলছে। ওই যে দিশা আছে না, 3 দিন ধরে বাড়ি ওর ফেরেনি। মা কেমন ধরনের মানুষ? ওই প্রভা দেবী? ওর মা কিন্তু ভালো মানুষ। হ্যাঁ, ওই একটু কিপটে আর কি। আসলে কি, দুটো মেয়েকে নিজে নিজে বড় করেছেন তো। আর তার উপর ওই যে বড় মেয়ে নেহা, ওর বিয়েটা তো ভেঙেই গেল। বিয়ে ভেঙে গেল? এই বড় মেয়ের কেসটা কি ছিল? বাড়ির ভেতরের খবর বাইরের লোকের কাছে বলার কোনো দরকার ছিল না। এখন পুরো পাড়া আমাদের সম্পর্কে নানা রকম কথা রটিয়ে বেড়াচ্ছে। মা, ওর ব্যাপারে না আমি বলেছি আর না অরবিন্দ বলেছে। ওটা তো পুলিশ দিশার নম্বর থেকে জানতে পেরেছে যে এখনো ওর সঙ্গে ছেলেটার যোগাযোগ আছে। সত্যি বলতে কি, আমিও জানতাম না যে ওরা স্বামী স্ত্রী আলাদা কেন থাকে। আমি একবার নেহাকে জিজ্ঞেসও করেছিলাম। কি বলেছিল? কিছুই না, উল্টে আমার প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছিল। আর আমিও বেশি নাক গলাইনি এর মধ্যে। আচ্ছা, এই রানী যে মেয়েটা, ওদের দুজনের মেয়েই তো? হ্যাঁ, মানে সবার সামনে তো এটাই বলে ও, কিন্তু হতেও পারে আবার নাও হতে পারে। যতই তুই ওদের ব্যাপারে নাক গলাবি, ততই একের পর এক প্রশ্ন সামনে আসবে। মা, সেটা যদি হয়তো হোক। আর প্রশ্ন সেই ব্যাপারগুলো নিয়েই উঠছে যেগুলো নিয়ে ওঠাই উচিত। মা, প্রশ্ন উঠবে আর তার জবাবটাও দিতে হবে। তুই নিজেই নিজের পায়ে কুড়ুল মারছিস। আরে না মা, কিছু কিছু ব্যাপার না চাইলেও ঘটে যায়। এখন কেন হয় সেটা তো ভগবানই জানে, কিন্তু ঘটে তো।
স্যার আমি আপনাকে প্রথম দিন থেকেই বলার চেষ্টা করছিলাম যে দিশা আর আকরামের সম্পর্ক কোনোদিন ভাঙেইনি। তাহলে আকরামের সাথে কোথাও পালিয়েছে? স্যার পালানোর থাকলে তো 2 বছর আগেই পালাতো। তাহলে অন্য কোনো ব্যাপার? জানি না স্যার। জানো না, তবু আকরামের ব্যাপারেই বলেছিলে। আর তারপর আমরা খোঁজ নিয়েছি, আর এখন আমরা জেনেছি আপনার আর নেহার বিয়ের ব্যাপারে। 1 মিনিট স্যার, 1 মিনিট। আপনি কি এটা জানতে চাইছেন যে নেহার রানী কেন নেহার মায়ের বাড়িতে থাকে আর আমি আমার মায়ের সঙ্গে? একদম, কেননা জায়গার তো কোনো প্রবলেম নেই। স্যার কিন্তু এই দুটো ঘটনার মধ্যে কোনো কানেকশন নেই স্যার। আপনার সম্পর্ক নেহার সঙ্গে, নেহার সম্পর্ক দিশার সঙ্গে, বাকি কার সাথে কিসের সম্পর্ক সেটা আমার উপর ছেড়ে দিন। স্যার আমার আর নেহার লাভ ম্যারেজ হয়েছিল 7 বছর আগে, আর আমার মা নেহাকে মেনে নিতে পারেননি। উনি এটা মানতেই পারেননি যে আমি নেহাকে ভালোবাসি, আর তাই আমরা দুপক্ষের কাউকেই না জানিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলি। নেহার মা মেনে নিয়েছেন, কিন্তু আমার মা এখনো মানতে পারেননি, আর সেজন্যই আমাকে কিছুটা সময় শ্বশুর বাড়িতে আর বাকিটা সময় মায়ের বাড়িতে কাটাতে হয়। কিন্তু এর সঙ্গে দিশার কোনো সম্পর্ক নেই। তাহলে কি এটার সম্পর্ক প্রভাদেবীর সাথে? তাহলে দিশার মাই তাকে খুন করিয়েছে? এটা কিরকম প্রশ্ন স্যার? কেননা যদি দিশা আকরামকে বিয়ে করে তাহলে উনি আত্মহত্যা করবেন বলেছিলেন, কিন্তু উনি করতে চাইছিলেন না, আর তাই উনি দিশাকেই খুন করালেন। প্রভাদেবী নিজের 2 মেয়েকে কিন্তু ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। হ্যাঁ একটু কঠিন উনি, কিন্তু মেরে ফেলবেন এটা হবে না। এখন দিশা আর ওর মায়ের মধ্যে অনেক কাণ্ডই হয়েছে, কিন্তু দিশা বরাবরই ওর মায়ের খুব প্রিয়, কারণ দুজনে একই রকম। কেন রে কুসুম, আমার বাড়ির কথা নিয়ে এইভাবে কেন বলছিস? অন্য কোনো কাজ নেই তোর? আরে কাকিমা, আসলে আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আমি পুলিশের ইনফর্মার। তো গিয়ে বল না নিজের সাহেবকে যে যা কিছু জিজ্ঞাসা করার আমাকে এসে জিজ্ঞাসা করুক, অন্য লোককে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। আর আমি মারবো দিশাকে? হ্যাঁ, এত নিচু কথাবার্তা বলে ওরা। আরে প্রভা দিদি, কিছু একটা গন্ডগোল হয়েছে। আমি তো তুই একদম চুপ কর। তোর খুব গল্প করার শখ, তাই না? কর গল্প, কিন্তু এটাও মনে রাখবি তোর মেয়েও বড় হচ্ছে, কিন্তু তোর মেয়ের সম্পর্কে আমি এসব কথা বলবো না, এসব চাইবো না। চল যা, তোর বাড়িতে এরকম মহাভারত কম নেই, নিজেরটা সামলা। হ্যাঁ বল ইনফর্মার, এবার বল তোর কি ইনফরমেশন চাই? ও কিছু না। তো এবার থেকে এই পাড়ায় কি তোকে আর দেখতে পাবো না? চল যা এখান থেকে। স্যার আকরাম বাড়ি ফিরে এসেছে, একদম আমার সামনে আছে। আকরাম, আকরাম যেটা আমাদের বলেছে সেটা সত্যি না বানানো এটা পরের কথা, কেননা এই কেসে প্রত্যেকেই নিজের পয়েন্ট থেকে কথা বলছে, কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি হলো এই যে 12ই ফেব্রুয়ারি দিশা নিখোঁজ হয় আর 16 পর্যন্ত ফেরেনি, আর আমাদের কাছে কোনো সূত্র ছিল না তাকে খুঁজে বার করার। কি কথা বলছেন স্যার আপনি? আপনারা আমাকে কেন ধরতেন আর কি জন্য? যেখান থেকে তুমি পালাতে সেখান থেকে। আমি কেন পালাতে যাব স্যার? প্ল্যানিং এ তবে কি দিশার পালানোর কথা ছিল? কিসের প্ল্যানিং স্যার? এখানে আমার অবস্থা খারাপ হচ্ছে দিশার কথা শুনে। কিছু বলবেন তো, কি হয়েছে? 12 তারিখ 4টের সময় দিশার একটা লোকের সঙ্গে কথা হয়, আর তারপর 5টা থেকে সন্ধ্যে 6:30 অবধি দিশা ওই ছেলেটার সঙ্গে একটা গার্ডেনে ছিল। ও তো আমার সাথে ছিল, আমার সাথে দেখা করতে এসেছিল। কিন্তু তারপর থেকে ওর সঙ্গে আর কারোর দেখা হয়নি। 6:45 সময় ফোন সুইচ অফ হয়, আর এখন অবধি সুইচ অফ রয়েছে। পরের দিন সকালে 13ই ফেব্রুয়ারি তোর ফোন বন্ধ হয়ে গেল, আর তুই কারেক্ট টাইমে জামাতের জন্য চলে গেলি। আমার জামাতে যাওয়া তো 2 মাস আগের থেকে ঠিক ছিল। তোর আর দিশার অ্যাফেয়ারটাও তো 2 বছর ধরে চলছিল, প্ল্যানিংটাও তো ভালোই করেছিলিস। কোনো প্ল্যানিং ট্যানিং ছিল না ম্যাডাম। দিশাও এটা ভালো করে জানতো যে আমি 13 তারিখে জামাতের জন্য যাব, তাই আমরা 12 তারিখে দেখা করি। আর আমরা তো প্রায় রোজই দেখা করতাম, আর না হলে ফোনে কথা হতো। কিচ্ছু লুকোনোর নেই স্যার, রোজের মতো আমরা ওই দিনও দেখা করেছিলাম। 16 তারিখ সকালে আমি বাড়ি ফিরবো,
যদি আমিও মাকে কোনো মেডিটেশনের জন্য পাঠাতে পারতাম, ফেরত এসে মা পুরো পাল্টে যেত আর বলতো, যা মা যা, করে নে আকরামকে বিয়ে। শুধু সময়ের অপেক্ষা। যেরকম আমার মা বাবা মেনে নিল না, সেরকম তোমার মাও মেনে নেবে। আর তারপর ছেলে ছেলে বলে আমাকে ওই কি বলে, পেট ভরে রসগোল্লা খাওয়াবে। হ্যাঁ, যেমন তোমার মা আমাকে সেমুই খাওয়ায়। কিন্তু এরকমটা কি কখনো হবে গো? হবে তো। আমার উপরওয়ালার উপর পুরো বিশ্বাস আছে। তুমিও উপরওয়ালার উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আকরাম, এবার আমি এলাম। বাই। টাটা। আরে মুস্তাক, কোথায় আছিস ভাই? তাড়াতাড়ি আয় না। আরে 8টার মধ্যে আমাকে পৌঁছাতে হবে ভাই, পার্টি হাতছাড়া হয়ে যাবে। স্যার, মুস্তাক হলো আমার অ্যাসিস্ট্যান্ট। ও অনেক বছর ধরে আমার সাথে ইলেকট্রিকের কাজ করে। ওর 6:45টার সময় আমাকে নিতে আসার কথা ছিল, আর 7টার সময় এলো। তারপর আমি ওর সাথেই বেরিয়ে গেলাম। আরে বাহ, তুই তোর এই প্ল্যানে নিজের অ্যাসিস্ট্যান্টকেও সামিল করে নিলি। কিসের প্ল্যান ম্যাডাম? তোর অ্যাসিস্ট্যান্ট লেট হয়ে গেল আর তুই ওখানেই দাঁড়িয়ে রইলি, আর তোর গার্লফ্রেন্ড ওখান থেকে বেরিয়ে গেল, আর তুই বলছিস তোর গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে হেসে কথা বলছিল। এবার তুই বলবি তোর গার্লফ্রেন্ড যার সঙ্গে কথা বলছিল তুই তাকে দেখিসনি? মাইরি বলছি আমি ওকে দেখিনি স্যার, আমি তো মুস্তাকের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তোর গার্লফ্রেন্ড বাগানের বাইরে অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলছিল, তোর অদ্ভুত লাগলো না? তুই জানার চেষ্টা করলি না কে কোত্থেকে এলো? সন্দেহ হয়নি তোর? আমার আর দিশার মাঝখানে সন্দেহের কোনো জায়গাই ছিল না। এর কোনো বিশেষ কারণ? এটাকে ভালোবাসা বলে, আর এটাই কারণ। স্যার, দিশা আমার চোখের সামনে থেকে কখনো দূরে যেত না। সবসময় আমার এটাই মনে হতো যে ও আমার পাশে আছে। স্যার, ও আমার সবকিছু ছিল। এরকম ভালোবাসা ছিল আমাদের। এই যে তোর মজনুর মতো প্রেম না, এটাকে সামলে রাখ। এগুলো সব ফিল্মে চলে। স্যার, আমি যদি কোনো ভুল করে থাকতাম না স্যার, তাহলে আপনার কথা শুনে আমি ভয় পেতাম। স্যার, আমি জানি যে পুলিশের পাওয়ার কি। আমি বোকা নই স্যার। দিশার নিখোঁজ হয়ে যাওয়ার পেছনে আমার কোনো হাত নেই। তাহলে বল, দিশা গার্ডেনের বাইরে কার সঙ্গে দেখা করেছিল? স্যার, আমি জানি না। মনে হয় ওর পাড়ারই চেনাশোনা কেউ হবে। স্যার, এটা তো আমি জানতাম না যে ও বাড়িতে যাওয়ার জন্য বেরোবে, কিন্তু বাড়িতে পৌঁছবে না। স্যার, আমি 3 দিন পর বাড়িতে এসেছি। প্লিজ খোঁজ লাগান যে দিশা কোথায়। একটা হিন্দু মুসলমান লাভ স্টোরি, তারপর মেয়েটার নিখোঁজ হওয়া, আর বাগানের বাইরে ওই তৃতীয় ব্যক্তি অজ্ঞাত পরিচয়। স্যার, এটাই রেগুলার ফর্মুলা নয় তো কি আকরাম অবভিয়াস সাসপেক্ট হবে আর ওকে ফাঁসিয়ে দাও, আর তৃতীয় ব্যক্তি বাজিমাত করবে। আর এই দিশা নিখোঁজ নয়, নিজের ইচ্ছেতে চলে গেছে। প্র্যাকটিক্যালি আমরা একটা ধন্দে ছিলাম, বুঝতে পারছিলাম না ঘটনা কোন দিকে ইঙ্গিত করছে। মানছি দিশা নিখোঁজ ছিল, কিন্তু দিশা কি নিজে নিখোঁজ হয়েছিল নাকি ওকে নিখোঁজ করা হয়েছিল? এই দুটো পসিবিলিটিস আমাদের সামনে ছিল। আর সবচাইতে ইম্পর্ট্যান্ট হলো, এই পুরো কাহিনীটা দিশারই কাহিনী ছিল নাকি অন্য কারোর কাহিনী? বডি আছে, ঠিকঠাক আছে। বুঝতে পেরেছি। আকরাম এখন আমাদের সন্দেহের বাইরে নয়। 1 সেকেন্ড ওর ওপর থেকে নজর সরাবে না, ও যেন পালাতে না পারে। কড়া নজর রাখো। হ্যালো, দিশার বোন নেহা বলছো তো তুমি? হ্যাঁ, আপনি কে? মন দিয়ে শোনো, দিশা খবর দিয়েছে আমি একদম ঠিক আছি, আমার চিন্তা করবে না। কি? আপনি কে বলছেন? আর দিশা কোথায়? ও নিজে কেন ফোন করছেন আমাকে? ও সবকিছু নিজেই বলে দেবে ফোন করে। ওর ফোনের অপেক্ষা করো। সেটা কবে? ও কোথায় আছে আমায় সেটা তো বলুন। সেটা আমি ঠিক জানি না, তোমাকে ওর ফোনের অপেক্ষা করতে হবে। কি? হ্যালো হ্যালো হ্যালো, নেহা ফোনটা কোত্থেকে এসেছিল? অরবিন্দ, আমি কিচ্ছু বুঝতে পারছি না যে আমি কি করব।
আমি মাকে বলবো নাকি? আরে না, এখন মাকে এসব কিছু বলো না, না হলে আবার অন্যরকম ঝামেলা হয়ে যাবে। বরং আমরা একটা কাজ করি, আমরা সোজা পুলিশের কাছে যাই, সবটা বলি। ওরা পরে জানতে পারলে কিন্তু আমাদের ছেড়ে কথা বলবে না। আমি না কিচ্ছু বুঝতে পারছি না, আমি না বুঝতে পারছি না যে দিশা কি খেলা খেলছে আমাদের সাথে। আরে কেন করছে ও এরকম, সেটা তো আমি বুঝতেই পারছি না। স্যার, সাতারার একটা পিসিও থেকে কল এসেছিল, বাক্সারি এলাকা থেকে। দিশার কোনো দ্বিতীয় নাম্বার? না স্যার। বা অন্য কোনো ছেলে? আরে স্যার, ও খালি একটাই ছেলেকে ভালোবেসেছিল, আর গত 2 বছর ধরে মায়ের সম্মতির জন্য অপেক্ষা করছিল। এখন হঠাৎ করে আরেকজন কোত্থেকে এসে যাবে? আর ওরা আকরামের রিলেশনটা সিরিয়াস ছিল, আমার মনে হয় না ওদের মধ্যে তৃতীয় কেউ আসতে পারে। কিন্তু এই তৃতীয় জন তো গার্ডেনে এসেছিল। স্যার আপনি কি বলছেন এসব? দিশা গার্ডেনে আকরামের সঙ্গে দেখা করে, কিন্তু বাইরে বেরিয়ে ও আরও একজনের সঙ্গে দেখা করে। দেখা হয়, হেসে হেসে কথা বলে, আর তার 15 মিনিট বাদে দিশা নিখোঁজ হয়। আরেকজন? ম্যাম, আমি তো প্রথম জনেরই ব্যাপারে কিছু জানতাম না। দিশা আর আকরাম। ম্যাম, এটা তো আমি কল্পনাও করতে পারছিলাম না। আমরা পার্টনার্স। দিশার অন্য কোনো নাম্বার আছে? ম্যাম, ও বয়ফ্রেন্ডের কথা লুকিয়েছে, তাও আবার আমাদের সাথে কাজ করে যে আকরামের কথা। তাহলে কোনো সিক্রেট নাম্বার কেন দেবে আমাকে? এইরকমটা নয় তো যে ও লুকিয়ে আকরামকে বিয়ে করে নিয়েছে আর ওরা দুজন কোথাও গিয়ে সংসার পেতেছে। কিন্তু মা, আকরাম তো এখানেই আছে না? তো অনেকে তো বিয়ের পরেও আলাদা আলাদা থাকে, আর বাচ্চা হওয়ার পরেও একসঙ্গে থাকে না। মা, আমরা যে ফোনটা পেয়েছিলাম জানি না কে করেছিল। কিন্তু ও নেহাকে কেন ফোন করেছিল? বল নেহা, ও তোকে কেন ফোন করেছিল? আমাকে কেন নয়, অরবিন্দকে কেন নয়? আমি জানি না মা, কেন ও আমাকে ফোন করেছিল। আমার দিকে দেখ নেহা, আর বল দিশা কোথায় লুকিয়ে আছে। রানী দিব্যিকে বলছি যে আমি জানি না, আমি জানি না মা যে ও কোথায়। অরবিন্দ, আমি এখনো বলছি তুই ওদের ঝামেলায় পড়িস না, দূরে থাক। মা, কি করে দূরে থাকবো? নেহা আমার স্ত্রী, ওকে এই বাড়িতে আনতে পারবো না তার মানে তো এই নয় যে আমি ওর সঙ্গে দেখাও করতে যাব না। আর রানী, রানী আমার মেয়ে মা, ও তোমার নাতনি। প্রভা দেবী, নেহা দেবী, অরবিন্দ, দিশার পার্টনার শিল্পা আর দিশার বয়ফ্রেন্ড আকরাম, এদের সবার ফোনে করে কিন্তু ব্ল্যাঙ্ক। এদের মধ্যে কারোর নাম বা নাম্বার বা এরকম প্যাটার্ন নেই যেখানে সামান্য কোনো ডাউট যাবে। আর স্যার, 12ই ফেব্রুয়ারি পুরো দিনটা নেহা আর ওর মা বাড়িতেই ছিল, আর শিল্পা অফিসে। ব্যাপারটা এরকম নয় তো যে দিশার মা প্রভা দেবী নিজের জামাই অরবিন্দের সঙ্গে মিলে এটা ঘটিয়েছে? আগে না স্যার, অরবিন্দ সেদিন দুপুর বেলায় ও ট্রাভেল এজেন্সির সঙ্গে বাড়ি ফিরে এসেছিল। ওর সেল লোকেশন বাড়িরই দেখাচ্ছে। আর হ্যাঁ, 12ই ফেব্রুয়ারি রাতে নেহার ফোন আছে ওর কাছে। ও বাড়ির বাইরে মুভ হয়, পুলিশ স্টেশন যায়, নেহাকে নিজের বাড়ি ড্রপ করলো, আর তারপর ব্যাক টু নিজের বাড়ি। আর স্যার, শুধু আকরামেরই ফোন লোকেশন বীর কুম্ভালকার গার্ডেনে শো করছিল সন্ধে 7টা অবধি। তারপরে ওর অ্যাসিস্ট্যান্ট মুস্তাক এসে ওকে পিক আপ করে নিয়ে যায়। এই মুস্তাক? ওর সঙ্গে কথা বলেছি স্যার, ও বললো যে ও গেছিল। ওর সেল লোকেশন কুম্বলকার গার্ডেন 7টার সময় দেখাচ্ছে। তাহলে আকরাম নয় তো? আমাদের বোকা বানাচ্ছে। কিন্তু কেন স্যার? এটা তো সিম্পল একটা লাভ স্টোরি, আর যেখানে সব থেকে বড় দৃষ্টান্ত ওর মা প্রভা দেবী। কেন জানি না, আমার মনে হচ্ছে এই লাভ স্টোরিটা এই কেসের মেন স্টোরি নয়। এই কেসের মেন স্টোরি অন্য কিছু, সাসপেন্সে ভরা এই স্টোরিটা, যেখানে লাভ একদমই নেই। কিন্তু রিয়েল স্টোরিটা কি? স্যার, আমার নজর শুধু মুস্তাকের ওপরই ছিল। পার্টির কাছে আমাকে টাইমলি পৌঁছতে হতো। কথা বলতে বলতে পেছনে তাকালাম, দিশাকে দেখতে পেলাম। স্যার স্যার ও কারোর সঙ্গে কথা বলছিল, কার সাথে কথা বলছিল দেখতে পাইনি। দিশা ফোনে কারোর সঙ্গে কথা বলছিল না।
এটা তো শিওর, কেননা ওর ফোন থেকে সেই সময় কোনো কল করা হয়নি। আর সেদিনও তোমার সঙ্গে দেখা করতে যায়। আর এখন তুমি ছাড়া আর কেউ নেই এই ব্যাপারটা ক্লিয়ার করতে যে ওখানে আর কে ছিল। কাজে দ্বিতীয় কারোর ব্যাপারটা পুরোপুরি ভিত্তিহীন। স্যার আপনি এখন এটাও বলবেন যে কিডন্যাপটাও আমিই করেছি, ওকে আমি এমন জায়গায় লুকিয়ে রেখেছি যে শুধু আমিই মাত্র জানি। আর কিছুদিন পর আমরা দেখা করব। হ্যাঁ, সন্দেহ তো আছে, তুমি আমাদের সন্দেহটা দূর করে দাও। স্যার এটাই সত্যি। ওই দিন আমি একটা সাইটে ওয়্যারিংয়ের কাজ করছিলাম, আর ওই দিনই আকরামদার বাইকটা খারাপ হলো। আর 8টার সময় একটা পার্টির সঙ্গে দেখা করার কথা ছিল, আর 6:30 অবধি ও দিশার সাথেই ছিল ওই গার্ডেনের ভেতরে। আমি 7টায় পৌঁছলাম, একটু লেট করে। আর আকরামদাকে সঙ্গে সঙ্গে নিয়ে আমি চলে গেলাম পার্টির কাছে। তুই 7টার সময় গার্ডেন গেলি, তোর আকরামদাকে পিক করলি, এত অবধি তোর কথা আমি মানলাম। ওর পরে অ্যাকচুয়ালি কি হয়েছে মুস্তাক, আমায় সেইটা বল। স্যার আমরা ওই পার্টির কাছে গেছি। ওই পার্টির নাম দিশা ভারদ্বাজ তো নয় না? ওর সঙ্গে প্রথমে দেখা করলি, ওর ফোন সুইচ অফ করে তারপর কি করলি? কোথায় নিয়ে গেছিলি ওকে? স্বেচ্ছায় নাকি জোর করে? ও রয়েছে এই প্ল্যানটাতে? মাইরি বলছি স্যার, এরকম কিছুই হয়নি ওই দিন। আর আমি তো দিশাকে দেখিইনি। ম্যাডাম আপনি 4-4বার জিজ্ঞেস করেছেন, থানাতে ডেকেও জিজ্ঞেস করেছেন, আর প্রত্যেকবারই আমি একই কথা বলেছি। ঠিক আছে, আর একবার বলে দাও। ম্যাডাম ওই ছেলেটা আর ওই মেয়েটা যাদের ছবি আপনি দেখালেন, ওরা আসতো এই গার্ডেনে, প্রায় দিনই আসতো দেখা করতে। কিন্তু 12 তারিখের সন্ধ্যেবেলায় কিছু অন্যরকম ঘটেছিল, অস্বাভাবিক কিছু তেমন আমার চোখে পড়েনি। স্যার আপনি আমাকে যত মারতে চান না মেরে নিন, কিন্তু তার আগে আমি কিছু বলতে চাই। বলো। দিশা যার সঙ্গে কথা বলছিল না গার্ডেনে, স্যার সেও লাভার হতে পারে না। স্যার ভালোবাসা শুধু আমাদের দুজনের মাঝেই ছিল, আর খুব মজবুত ছিল। স্যার তার উপর আপনি কোনো ডাউট করবেন না স্যার। স্যার দ্বিতীয় কথা হলো এটাই, স্যার আপনি আমাকে সম্পূর্ণ ভুল ভাবছেন। ব্যাপারটা কিছু আলাদা স্যার, আর কি সেটা আমি ঠিক জানি না। স্যার আপনি বিনা কারণে আমার উপর সন্দেহ করছেন। আমার জীবন যেটা ব্যবহৃত হচ্ছিল, সে আমাকে চিনত, কিন্তু দুঃখ এটাই আমি ওকে চিনতাম না যে ওকে অনেক দিন ধরে জানতেই পারিনি। এটা কি করে সম্ভব যে একজন মা তার মেয়ের সাথে এটা ঘটাবে, আর করার পর নিজের বড় মেয়ে আর জামাইকে মিসিং কমপ্লেন লেখাতে পাঠাবে? নিজে যদি করে থাকে তাহলে এই কাজটায় অ্যাটেনশন কেন দেওয়া? স্যার যদি আমাদের অ্যাটেনশন সিক করার জন্য এটা করা হয়ে থাকে, বা অন্য কোনো ইন্টেনশন থেকে থাকে, তো হয়তো এটা খুবই জঘন্য একটা প্ল্যান, আর নয়তো খুবই চালাক, যার জন্য আমরা এখনোই ধাঁধায় ফেসে রয়েছি এবং আমরা কোনো সলিউশনই বার করতে পারিনি। স্যার এখানে আমরা অনার কিলিং এর অ্যাঙ্গেলটা নিয়ে পড়েছি। হতে পারে যে অন্যদিকে এগুলো সমস্ত দিশার কর্মকাণ্ড। আরতি এটা তখনই সম্ভব দিশা যার সঙ্গে গার্ডেনে দেখা করে সেও এই প্ল্যানিং এ সামিল হলে দুজনে মিলে একসঙ্গে এই প্ল্যান করে প্রচন্ড প্রভাবশালী নিজের মা প্রভাকে ফোকাস করে নিজেরা পালায়। কিন্তু স্যার দিশা আর আকরামের প্রেম 2 বছর ধরে চলছিল। এমন নয় তো যে এই প্রেমী নাম্বার 2, প্রেমী নাম্বার 1 আর এই সব কিছুর প্ল্যানিং 2 বছর ধরে চলছিল। আকরামকে শুধু এই প্ল্যানের জন্য পটানো হয়েছিল। হতে পারে, কিন্তু পুরো কনফার্ম নয়। আমার মনে হয় এই কেসটা শুধুমাত্র একটা মিসিং কেস নয়। স্যার লাইন 3-তে একজন কলার আছে, ও বলছে যে আপনার সঙ্গে কথা বলবে ওই দিশা মিসিং কেসের ব্যাপারে। স্যার হ্যালো ইন্সপেক্টর বলছি। নিজের নাম নেব না, তবে একটা কথা বলবো। শুনছি, বলুন। এই যে দিশার কেসটা আপনি নিয়েছেন, এটাকে ড্রপ করে দিন। দিশাকে আপনি খুঁজে পাবেন না। আপনি খবরটা দিচ্ছেন না হুমকি দিচ্ছেন? না স্যার, কোনো হুমকি টুমকি আমি দিচ্ছি না। আসলে কথাটা হলো দিশা নিখোঁজই হয়নি। তাহলে কোথায়? ও আর সাতারাতে নেই, তবে অনেক দূর চলে গেছে। ও এখন আর দিশা নামে নেই। আপনি কেসটা ড্রপ করে দিন। তুমি ব্যাপারটা আমার আরো ডিটেলে বলো, আমি কেসটা ড্রপ করব। ও মুম্বাইতে আছে। দিশা এই মুহূর্তে মুম্বাইতে? হ্যাঁ স্যার, এখানে নেই। সাতারাতেও আর নেই, ও অনেক দূরে আছে। খুঁজতে খুঁজতে আপনার রক্ত ঘাম হয়ে যাবে, কিন্তু ওকে খুঁজে আপনি পাবেন না। মেয়েটা কি তো আপনার হাতে আর আসবে না স্যার। কেসটাকে ড্রপ করে দিন, আপনার টাইম ওয়েস্ট হচ্ছে। সাতারা মুম্বাই হাইওয়ে। ইয়েস স্যার। স্যার আমাদের টিম ওই ধাবায় রয়েছে যেখানে পিসিও ছিল। 2-3টে লোককে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু এই কলার পালিয়ে গেছিল। কেসটা ড্রপ করতে বলছে। যোগেশ, আরতি, আমাদের এই কেসটা জবরদস্ত কেস।
দিশা ভরদ্বাজ এমনি নিখোঁজ হয়নি, কেউ একজন খুব ভয়ঙ্কর একটা খেলা খেলছে। আমার ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে, বাকি ব্যাপারটা ডিসকাস করি। দিশা একজন উঠতি ইন্টেরিয়ার ডিজাইনার ছিল, সাকসেসফুল ছিল, আর ও এই সব কিছু ছেড়ে মুম্বাই চলে গেল বার ডান্সার হতে, আর তাও নিজের বয়ফ্রেন্ড আর ফ্যামিলিকে না জানিয়ে। তখনই নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা অগ্রাহ্য করা হয়েছিল। স্যার, আমি একটা টোটালি ডিফারেন্ট লাইন থেকে ভাবছিলাম। হতে পারে দিশা সত্যি কিডন্যাপ হয়েছে, এই জন্য নয় যে ও দিশা, হতে পারে ও একজন তরুণী বলে, হতে পারে এটা একটা ট্রাফিকিং গ্যাংয়ের কাজ। যখনই কেসটা বাড়তে লাগলো তখন ওরা ওর ফ্যামিলি আর আমাদের বলতে লাগলো কেসটা ড্রপ করার জন্য। আর এই বার ডান্সার ব্যাপারটা পুরোটাই ভুয়ো। সম্ভাবনা অনেক কিছু, কিন্তু আসলে কি ছিল? আসলটা তো তখনই জানতে পারতাম যদি দিশাকে আমরা পেতাম বা ওর মুভমেন্ট ট্রেস করতে পারতাম। দুটো মুভমেন্ট ছিল, একটা দিশার নিরুদ্দেশ হওয়া থেকে প্রেজেন্ট টাইম পর্যন্ত, আর একটা দিশার পুরো জীবনের জার্নি নিরুদ্দেশ হওয়া পর্যন্ত। এই দুটো জার্নি পরস্পর জুড়ে আছে। আর ফাইনালি দিশার একটা অতীত ছিল যেটা এই কেসটায় পথ দেখাবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.